জ্বর হলে প্যারাসিটামল, গ্যাস হলে ওমিপ্রাজল আর ঠান্ডা লাগলে অ্যান্টিহিস্টামিন, এমন নানা ওষুধে আমাদের দৈনন্দিন জীবন জড়িয়ে আছে। কিন্তু এর বাইরে আমাদের ফার্মাসিউটিক্যাল শিল্প যে কয়েক বিলিয়ন ডলারের বিশ্ববাজারের আভাস দিচ্ছে, সে কথা কি আমরা জানি? কথা বলছি কারণ বাংলাদেশের ওষুধ শিল্পের সামনে এখন সম্ভাবনা আর সংকট দুটোই আছে। অ্যানিমেল হেলথ আর লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে আলোচনা খুব একটা কম না, কিন্তু ওষুধের দাম নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এলডিসি গ্র্যাজুয়েশনের পর ফার্মা শিল্পের কি হবে, সে কথাও অজানা। এমন নানা প্রশ্নের উত্তর জানতেই আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছে আমি তৌহিদ হাসান। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ওয়ান ফার্মার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমানকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব মুস্তাফিজুর রহমান, আবার আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের সেটে। আমার আপনার আবার সামনাসামনি কথা হবার সুযোগ তৈরি হলো। তবে আজকে আমরা আগের বারের তুলনায় একটু ভিন্ন টপিকে কথা বলবো, কারণ এটিও আপনার ব্যবসা এবং পেশার সাথে জড়িত। সেটা হচ্ছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। প্রশ্নটিও এরকম করি যে কিছুদিন আগেও আমরা দেখলাম যে এসেনশিয়াল যেগুলো ড্রাগসের কথা আমরা বলি, সেটার দাম নির্ধারণ করে দেওয়ার একটি উদ্যোগ নেওয়া হলো। পরে আবার সেখান থেকে সরকার কিছুটা পিছিয়ে আসলো। কিন্তু এই দামগুলোকে যে সমন্বয় করা দরকার বা একটা নির্দিষ্ট লিমিটের ভিতরে রাখা দরকার, এই আলোচনাটা দীর্ঘদিন ধরে চলছে। সবথেকে বড় বিষয় যেটি হচ্ছে যে এই মুহূর্তে যদি আমি এসেনশিয়াল ড্রাগস বা অতি গুরুত্বপূর্ণ ওষুধের বাজারের প্রসঙ্গ নিয়ে আসি, তাহলে আসলে এই দামটা কিভাবে নির্ধারিত হয়, এই নিয়ন্ত্রণটা আসলে কার কাছে থাকা উচিত বলে আপনি বেটার মনে করেন? দেখুন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, যে সময়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, যখন আমরা 82 সালে যখন অধ্যাদেশ হয়েছে, তারপরে আপনার 94 সালে ম্যাডাম খালেদা জিয়া, সেই সময় তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী, উনি একটা নির্দেশনা দিয়েছে। 23 সালে একটা আইন হয়েছে। এগুলো সবগুলোর মধ্যে একটা ধারাবাহিকতা ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে তারা একটা টাস্কফোর্স, মূল্য সংক্রান্ত একটি টাস্কফোর্স গঠন করে, যেটা 117টা যে অত্যাবশ্যকীয় জনস্বার্থের জন্য গুরুত্বপূর্ণ ঔষধ যেগুলো আছে, এগুলোকে তারা 117টা থেকে নিয়ে যেয়ে এটা নিয়ে গেছে প্রায় 295-96টি। তো ফলে দেখা যাচ্ছে যে 117টা এর মূল্যর পরিবর্তন না হওয়ার কারণে দীর্ঘ সময় আমলাতান্ত্রিক জটিলতায় এই পণ্যগুলো কিন্তু অনেক কোম্পানি উৎপাদন বন্ধ করে দিয়েছে। ফলে এর তো চাহিদা থাকবে, তখন এটা কোথায় পাবেন? তখন অধিক মূল্যে এটা কিন্তু বিদেশ থেকে আপনার আমদানি করে অথবা টেন্ডারের মাধ্যমে সরকারকে ক্রয় করতে হবে, এবং হয়েছে। সেটা যদি আপনি আবার 195টা 300টা দেন, সেটা একদিকে যেমন ওই সমস্ত আইন যেগুলো বললাম, আইন বিধি এবং সরকারি নির্দেশনার সঙ্গে এটা পরিপন্থী, সাংঘর্ষিক। ফলে এটা ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে যখন এটা আইন আদালতে এটা অভিযোগ করা হয়েছে, রিট করা হয়েছে, তখন দেশের আইন তো সর্বোচ্চ, জনগণের নিরাপত্তার জন্য আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা দেশের স্বার্থে ওটাকে স্থগিত করে দিয়ে এটা বলছে যে না, পূর্বের যে বিধান যেটা আছে ওটা ওই অনুযায়ী মূল্য হবে। মূল্যটা কিন্তু কোম্পানিরা করে না, এটা জানা দরকার আপনার। মূল্য কিন্তু 117টার বাহিরেও যেগুলো আছে, সেগুলোর মূল্যও কিন্তু সরকারি নীতিমালায় একটা সুনির্দিষ্ট একটা বিধান আছে, একটা স্তর আছে, এইভাবে মূল্য হবে। ধরেন একটা নির্দিষ্ট মার্কআপ ধরা আছে, তার উপরে তার যে ম্যাটেরিয়াল কস্ট, তারপরে লেবার কস্ট, তারপরে প্যাকিং ম্যাটেরিয়ালস কস্ট, এগুলো ধরে একটা যৌক্তিক অবস্থায় একটা বিধিবিধান সংবিধিবদ্ধ করা হয়েছে। তো সেটা ধরেই চলবে। এতে করে আমাদের কিন্তু কোনো ঔষধ শিল্পের ওপরে বা ইন্ডাস্ট্রির জন্য এবং জনগণের ওপরে কোনো যে নেতিবাচক প্রভাব পড়বে তা না, বরং অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, এটা জনবান্ধব এবং শিল্প বান্ধব ছিল না বলেই সরকার, কোর্ট কিন্তু এটা বিবেচনায় নিয়ে তারা একটা সুনির্দিষ্ট বিধিমালা যেটা আছে এটাকে অনুসরণ করার জন্য বলেছে। কিন্তু তাহলে ডিবেটটা কোথায়? কেন বলছি, কারণ আপনারা বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সরকার এত টাকা দাম নির্ধারণ করতে চাচ্ছে, কিন্তু আমার প্রোডাকশন কস্ট তার থেকেও বেশি, তাহলে সরকার কেন দামটা বেঁধে দিতে চাচ্ছে? আপনাদের প্রোডাকশন কস্টের একটা সাধারণ ট্রেন্ড আছে, তাহলে সেটার তুলনায় সরকার কেন কম দাম নির্ধারণ করে দিতে চাচ্ছে, সেটি আমার কাছে স্পষ্ট না। দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের ওষুধের ক্ষেত্রে এক ধরনের অভিযোগ কনজিউমার এন্ডে প্রায় পাওয়া যায় যে ওষুধ কোম্পানিগুলো কাউকে না জানিয়ে দাম বাড়িয়ে দেয়। ওষুধের দোকানে গেলে হঠাৎ করে দেখতে হয় যে ওষুধের দাম বেড়ে গেছে, সেটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। এই মেকানিজমটা আসলে কি? আপনার দুটো প্রশ্ন। প্রথমত আপনি পরটাই আগে বলি, যে ধরুন যে হঠাৎ করে একটা কোম্পানি ওষুধের দাম বাড়াবে, এটা সম্ভব না। যখনই কোনো ঔষধ বাজারে আসবে, তার আগে এটা নিবন্ধিত করার জন্য এটা বাংলাদেশের সরকারের যে সুনির্দিষ্ট প্রশাসন, ঔষধ প্রশাসন অধিদপ্তর আছে মন্ত্রণালয়ের অধীনে,
তারা কিন্তু এটাকে নিবন্ধন করার জন্য অনুমোদন থেকে শুরু করে এর মূল্য কত হবে, কোন প্যাকিং হবে, কোথার থেকে আসবে না আসবে, সমস্ত তথ্য উপাত্ত সরকারের ঘরে জমা দিয়ে তারপরে যখন আপনার মূল্যটা নির্ধারিত, সরকার মূল্য যেটা নির্ধারণ করে দেয় ওই মূল্যেই বাজারে চলে যায়। সুতরাং একটা কোম্পানি না বলে না জেনে সরকারের অনুমোদন ছাড়া একটা মূল্য বাজারে দিয়েছে, এটা সঠিক না। একটা প্রোপাগান্ডা এমনই একটা জিনিস যেটা কিন্তু একটা দেশের সরকারকে বিব্রত করতে পারে, ইন্ডাস্ট্রির গ্রোথ কমে যেতে পারে, মানুষের বিশ্বাসযোগ্যতার মধ্যে যদি আপনি ফাটল ধরান তাহলে তো এটাকে ঘিরে যে আমরা যে একটা অনেক বড় শিল্প গড়ে তুলব যার মধ্য দিয়ে কর্মসুযোগ হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, 40,000 কোটি টাকার ঔষধ বাংলাদেশে উৎপাদন হয়। আপনি যদি এই ইন্ডাস্ট্রি যদি উৎপাদন না হয় তাহলে এটা কোথা থেকে আসবে? কোনো না কোনো জায়গা থেকে আসবে। তখন এই 40,000 কোটি টাকার ঔষধ তো আপনি 40,000 কোটি টাকায় পাবেন না। আপনাকে আনতে হবে, যদি আমেরিকা থেকে আনেন তাহলে 5 গুণ বেশি দামে আনতে হবে, যদি আশেপাশের দেশ থেকে আনেন তাহলে আমাদের চেয়ে 1.5 গুণ 2 গুণ বেশি দামে আনতে হবে। তাহলে এই শিল্পের স্বার্থে, দেশের স্বার্থে এই গুজব এবং অপপ্রচার এগুলো আপনাদের মাধ্যমে জনগণকে এবং যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো যে সঠিক সত্যটা বেরিয়ে আসুক। ঔষধ কোম্পানির ক্ষমতা নেই যে একটা ঔষধের মূল্য সে নিজে গায়ের উপর যা ইচ্ছে তাই লিখে দিতে পারে। এটা আপনার ঔষধ প্রশাসন অধিদপ্তরে আমাদের সমস্ত তথ্য উপাত্ত জমা দিয়ে সেখান থেকে অনুমোদন নিয়ে করতে হয়। এখনকার আন্দোলনটা কি দেখুন, আমরা নতুন ঔষধ বাজারে আসছে না। এর অন্যতম প্রধান কারণ হলো যে ঔষধ প্রশাসন অধিদপ্তর ওই যে আপনার বাধ্যবাধকতা, যে অন্তর্বর্তী সরকারের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনকে বাতিল না করে আপনার নতুনভাবে ঔষধের মূল্য দেওয়া যাচ্ছে না। এবং সেখানে কমিটিতে যাদের থাকার কথা সেই আপনার আইন বিধি অনুযায়ী সেটার ব্যত্যয় ঘটিয়ে নতুন করে টাস্কফোর্স যে কমিটি করেছে সেই কমিটির সঙ্গেই আপনার আইনের সাংঘর্ষিক। তো ফলে আপনার প্রশ্নের উত্তর হলো যে এটা সঠিক না যে ঔষধের মূল্য কোম্পানি ইচ্ছা করলেই একটা ছাপায় দিতে পারে। একটা প্রশ্ন আমি পরে পরে করবো ভেবেছিলাম কিন্তু এখন করে ফেলি। সেটা হচ্ছে যে ট্রিপস সুবিধা হারাই যাবে যদি আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের পরে সেই দেশে, মানে আমরা যদি এলডিসি গ্র্যাজুয়েট করে যাই। ট্রিপস সুবিধা মানে হচ্ছে আগে আমি বিদেশি ওষুধের যে প্যাটেন্ট বা সত্ত্ব কম দামে পেতাম, এটা আগামীতে আমাকে আরও বেশি দামে নিয়ে আসতে হবে। আপনিও বলছিলেন যে তখন ওষুধ বেশি দামে কিনতে হবে। এতদিন ধরে আমরা যেই ধরনের ওষুধের প্যাটেন্ট নিয়ে আসছিলাম, আমরা নিজস্ব R&Dর প্রেশার বাড়িয়ে কেন নিজের এই ধরনের ওষুধ উদ্ভাবন করতে পারলাম না? এক, ওভারঅল R&D সিচুয়েশনটা জানাবেন। দ্বিতীয়ত হচ্ছে যদি আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করি, মানে কি আমরা তো আসলে করেই ফেলবো, আজকে না হোক কালকে আমাদের করতেই হবে, তখনকার আসলে আপনাদের সার্ভাইভাল স্ট্র্যাটেজি কী হবে? আপনারা কিভাবে টিকে থাকবেন? ধন্যবাদ। প্রথমত আমরা যে দীর্ঘ সময় পেয়েছি আমাদের সক্ষমতা তৈরি করার জন্য, এই সক্ষমতা আমরা এখানে নিয়ে যে এটার যে প্যাটার্ন প্রোডাক্ট আমরা নিজেরা বানাবো অথবা মৌলিক গবেষণা হবে এবং এখানে যে অবকাঠামো এবং R&Dর যে পরিমাণ ডেভেলপমেন্ট হওয়া দরকার সেটা আমাদের এখানে অন্য ইন্ডাস্ট্রির তুলনায় ফার্মাসিউটিক্যালে হয়েছে। কিন্তু যে সক্ষমতা তৈরি হলে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদেরকে কোনো প্রভাবিত করবে না, আমরা সেই পর্যন্ত যেতে পারিনি। না যাবার কারণ হলো আপনার প্রথমত হলো যে এখানে যে এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার আগ পর্যন্ত ট্রিপসের আওতায় আমরা যে সমস্ত প্রিভিলেজ নিয়ে এখানকার লো কস্ট ফান্ড নেবার সুযোগ ছিল, টেকনোলজি নিয়ে আসার সুযোগ ছিল, R&D করার জন্য লো কস্ট ফান্ড, এগুলো আমরা মোবাইলাইজ করতে পারিনি। সেটা ধরুন না পারার কারণ হতে পারে যে আমাদের দেশে ব্যুরোক্রেসি আমরা ঢালাওভাবে আমরা দোষ দেই, কিন্তু ঘুরে ফিরে ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা কিন্তু সরকারি নীতি বিধি এগুলোর মধ্য দিয়েই এটা গড়ে ওঠে। নীতি সহায়তা দিলে ভালো হয়, না দিলে হয় না, সেটা একটা জায়গা। আর যখন এটা হয়ে যাবে, ধরেন এলডিসি গ্র্যাজুয়েশন তো আমাদের অপশন না, আমাদের এক সময় এটাকে আমাদের মানতেই হবে। হয়তো এবারই আপনার নভেম্বরে হয়ে যেত, কিন্তু সরকার এবং ব্যবসায়ী প্রতিনিধি সবার আলোচনার মধ্য দিয়ে এটা পিছিয়ে গেছে। যখন হবে তখন কিন্তু অবধারিতভাবে মৌলিক গবেষণা যে সমস্ত দেশ করছে, ধরেন আমেরিকা, ইউকে, জার্মান, এদিকে জাপান, তাদের প্যাটেন্ট তারা যে খরচ করে যে মলিকুলের যে কম্পাউন্ড যেটা আবিষ্কার করেছে সেটা আমাদের দেশে যখন আসবে, একদিকে যেমন ধরেন আমাদের প্রচলিত মলিকুলের ওপরে এর সুপেরিয়রিটি থাকবে, আরেকদিকে ওটা কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে বানাতে পারবো না। ওটা বানাতে গেলে তাকে আমাদের রয়্যালটি দিতে হবে। অনেক গুরুত্বপূর্ণ ঔষধ, অসুখের নিরাময় আমাদের অনেক বেশি দামে কিনতে হবে। এবং রপ্তানির ক্ষেত্রেও আমরা যে প্রিভিলেজ এখন যেটা পাচ্ছি, ধরেন এলডিসি কান্ট্রিতে আমরা প্যাটার্ন প্রোডাক্ট আমরা রপ্তানি করতে পারবো, তখন তো ওই সমস্ত মাল্টিনেশনাল কোম্পানিরাই আবার এই দেশে চলে আসবে।
আপনি যে 82 সালে যারা গেছে ওরা আবার এখানে আসবে। তো এটা ধরুন WTOর যেহেতু সিগনেটরি, এটা শুধু বাংলাদেশের জন্য না, যে সমস্ত দেশ LDC থেকে গ্র্যাজুয়েশন হয়েছে প্রত্যেকেই এগুলোকে উত্তরণ করতে হয়েছে। তবে আমাদের আরও একটু পরে হলে আমাদের সক্ষমতা তৈরি হওয়া দরকার, কারণ এটা তো শুধু আপনার ফার্মাসিউটিক্যালকে ঘিরেই না, আমাদের অন্য অন্য পোশাক শিল্প, আমাদের কৃষি রসায়ন শিল্প, কৃষি শিল্প, সমস্ত সেক্টরে এটা তো শুধু প্যাটার্ন না, ডিজাইনও, কপিরাইট, প্যাটার্ন, ডিজাইন, এগুলো সব কিছুতেই তখন আপনার এগুলোর নেতিবাচক প্রভাব। নেতিবাচক বলছি এই জন্য যে আমরা আমাদের যে রেডিনেসটা, আমাদের যে প্রস্তুতি পর্বটা আমরা এই LDC গ্র্যাজুয়েশন হওয়ার আগের যে সময় সুযোগ পেয়েছি সেগুলো আমরা করতে পারিনি। যেমন কৃষিতে কিছুই হয়নি। জি, আমি একটা প্রশ্ন জুড়ে দিই কারণ এই প্রশ্নটা কৌতূহল বাড়ালো আমার। সেটা হচ্ছে যে আমি একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম, গত অর্থ বছরে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের এক্সপোর্ট হয়েছিল প্রায় $238.5 মিলিয়ন, আগের অর্থ বছরে ছিল $213 মিলিয়ন। এক্সপোর্ট বাড়ছে, আপনি বলছেন যে ট্রিপসের আন্ডারে আমরা ইয়াও করেছি, কি জানি বলে, সুবিধাও LDC তে পেয়েছি আমরা, এতদিন। হ্যাঁ, তারপরও গ্লোবাল মার্কেটের যে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, সেখানে আমাদের কন্ট্রিবিউশন এখনো এত কম কেন? আপনার গ্লোবাল মার্কেটে এটা $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। এটা কারণ হলো কি, যে ঔষধ সাধারণ কমোডিটি না। এটা আপনার একজন ক্রেতা, আমেরিকার একজন ব্যবসায়ী ইচ্ছা করলে বাংলাদেশে ঔষধ তিনি আমদানি করতে পারবে না। তাদের দেশের একটা টাফেস্ট রেগুলেশন আছে। প্রতিটি দেশেরই আপনার ঔষধ আমদানির ক্ষেত্রে তাদের নিজস্ব আইন বিধিবিধান রয়ে গেছে। এই রেগুলেশনকে মিট না করে আপনি ঔষধ ওখানে রপ্তানি করতে পারবেন না। তো এগুলো হলো একটা প্রোডাক্টের নিবন্ধিত করা, তার জন্য আবার ফ্যাক্টরিকে সেটাকে কোয়ালিফাই করা, এই প্রক্রিয়াটা এটা অনেকের ক্ষেত্রে, এবং বায়ো ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট, তাদের যে সমস্ত বিধিবিধান মেনে এটা করতে হয় সেগুলো আপনার একটা সময় সাপেক্ষ, অর্থ সাপেক্ষ। ফলে তবে আমাদের দেশে অনেক কোম্পানি কিন্তু আপনার লাইনে আছে, যেতে আমেরিকাতে রেজিস্ট্রেশন হয়েছে কিছু কোম্পানি। পৃথিবীর 160টা দেশে হলে তো উন্নত অনুন্নত কোনো দেশই তো আর বাকি থাকে না। এবং এখন এগুলো আপনার দেখবেন 3 থেকে 5 বছরের মধ্যে আমাদের এই ওষুধের রপ্তানিটা একটা মেনি ফোল্ড বেড়ে যাবে, কারণ এগুলো রেজিস্ট্রেশন সবেমাত্র হয়েছে। তো সেখানে তো আপনার সুযোগ তৈরি হয়েছে। যদি নীতি সহায়তা থাকে সরকারের পক্ষ থেকে যেটা আছে, তাহলে আমাদের এটা আমাদের ধরুন সবচেয়ে বড় রপ্তানি খাত আমাদের পোশাক শিল্প। আমাদের 63 বিলিয়ন ডলারের হলো আমাদের রপ্তানি টার্গেট এই ফিসক্যাল ইয়ারে। তার মধ্যে ধরেন আছে 57 হলো প্রোডাক্ট আর বাকিটা হলো সার্ভিস। 57-এর মধ্যে 48ই হলো আপনার পোশাক শিল্প। তাহলে আর রপ্তানি আর থাকলো কোথায়? তাহলে এটাকে যদি ডাইভার্সিফাইড করার যে জায়গায় সুযোগ আছে, বড় করার সুযোগ আছে, সেটা কিন্তু আমাদের এই ফার্মাসিউটিক্যাল। তো সুতরাং আমরা এই জায়গাতে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং সরকারের সহায়তা নিয়ে আমরা ওই সমস্ত দেশে যখন আরও পণ্য নিবন্ধিত হবে, রেজিস্ট্রেশন হবে, রপ্তানি অনুমোদন পাবে, তখন কিন্তু এটা ধাম করে বিজনেসটা দেখবেন যে 2-4-5 বছরের মধ্যে এটা কয়েক গুণ বেড়ে গেছে। একটা বিষয় সেটা হচ্ছে যে এখনকার যখন আমরা সাধারণ মানুষের সাথে কথা বলি, তারা তো বলছে যে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, ইনফ্লেশন এখন 9% প্লাস, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা আসলেই কমেছে, সেই জায়গায় ওষুধের দাম বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা বলছেন আপনাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। তো এই একটা জায়গায় যখন সামাল দেওয়ার বা সার্ভাইভ করার অবস্থা, আপনারা আসলে কিভাবে সামাল দিচ্ছেন? আপনারা কি আসলে ভলিউম বাড়িয়ে আপনারা আসলে বাজারে টিকে থাকার চেষ্টা করছেন কিনা? আবার কম্পিটিটরও কিন্তু অনেক আপনারা একজন আরেকজনের সাথে। এটা হলো যে আমরা যেভাবে আমরা এই ঔষধটা আন্তর্জাতিক বাজারে নিতে পারছি, যদিও আমাদের কাঁচামাল অন্য অন্য উপকরণ আমাদেরকে আমদানি করে আনতে হয়, এটা আমাদের শ্রম বাজারটা আপনার এশিয়ার মধ্যে তো বাংলাদেশে শ্রম আওয়ারের মূল্য তুলনামূলকভাবে অনেক কম। এমনকি পার্শ্ববর্তী 2-4টা ছোট দেশের চেয়েও বাংলাদেশের শ্রমের মূল্য কম। সেটাকে আমরা কাজে লাগাতে পারছি। আমাদের প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে যে গ্রাজুয়েটগুলো বেরিয়েছে, কেমিস্ট, ফার্মাসিস্ট, ইঞ্জিনিয়ার, সেগুলো তুলনামূলকভাবে আমরা এই শ্রমের সুবিধাটা নিয়ে আমরা এখানে টিকে আছি। এপিআই ইন্ডাস্ট্রি যখন এখানে হবে, এটা হবার অনেকটা এগিয়ে গেছে। এখানে তো 4-5টা কোম্পানি ইতিমধ্যেই বানানো শুরু করেছে এবং প্রায় 10 ভাগ এপিআই কিন্তু আমাদের স্থানীয়ভাবেই হচ্ছে। যখন এটা আমরা 50 ভাগ অতিক্রম করতে পারবো, তখন কিন্তু আমাদের রেডিনেসটা, আমাদের প্রস্তুতি এবং যে কম্পিটিটিভ বেনিফিট যেটা প্রাইস দ্বারা, এটা সুবিধা হবে। ফলে আমাদের পার্শ্ববর্তী দেশ, 2টা বড় দেশ যারা আন্তর্জাতিক বাজারে, যে ধরুন ভারত প্রায় $30 বিলিয়ন, গ্লোবাল মার্কেটের একটা বিগ অ্যামাউন্ট হলো ভারত দখল করে আছে, এবং চায়নাও এপিআই সহ তাদের ফিনিশ প্রোডাক্ট গ্লোবাল মার্কেটে তারা কিন্তু ফার্স্ট অথবা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন দ্য গ্লোবাল পার্সপেক্টিভ।
সেখানে বাংলাদেশের পণ্যের যদি মূল্য সুবিধার পাশে কোয়ালিটি কিন্তু আমরা মিট করেছি তাদের কাছে। এই মূল্য সুবিধা যদি আমরা এপিআই করার পরে অন্য ইনফ্রাস্ট্রাকচার করার পরে যখন প্রতিযোগিতামূলক সুবিধা আমরা মূল্যে দিতে পারবো, তখন কিন্তু এই বাজারটা অনেক বড় হয়ে যাবে। আমি একটি বিষয় নিয়ে আমার খুব আগ্রহ তৈরি হচ্ছিল, দুটি বিষয় নিয়ে হচ্ছে, একটি প্রসঙ্গটা করে ফেলি কারণ এটা আপনার প্যাশনের সাথেও যায়। সেটা হচ্ছে মানুষের অসুখের বাইরে অ্যানিমেল হেলথের এবং সেই রিলেটেড যে প্রোডাক্ট বা ওষুধ, সেটার একটা বড় বাজার এখন পৃথিবীতে তৈরি হচ্ছে। এবং আমি জানি আপনাদের ফার্মাসিউটিক্যালসে আপনারা এই ইনিশিয়েটিভগুলো নেন। 2025 সালের স্ট্যাটিস্টিক্স বলছে বাংলাদেশের অ্যানিমেল হেলথ মার্কেটের আকার $21.10 কোটি, আর দেশে ভেটেরিনারি মেডিসিনের বার্ষিক বিক্রি প্রায় কম বেশি 1,000 কোটি টাকার কাছাকাছি। তার মানে একটা বড় বেচাকেনা হয় আসলে আমাদের চোখের আড়ালে। এই বাজারটার আসলে আপনি কেমন সম্ভাবনা দেখেন এবং এটাকে ঘিরে আসলে রপ্তানির একটা বড় প্রক্রিয়া আমরা করতে পারি কিনা? আপনার প্রশ্নের উত্তর হলো আমরা পারি। আমরা এনিমেল হলো যে হিউম্যান হেলথকে আপনার সাপোর্ট দেবে কিসের হেলথ? উদ্ভিদ এবং প্রাণীর হেলথ। তাহলে যদি আপনি ওয়ান হেলথ বলে একটা শব্দ আছে জাতিসংঘের, ওয়ান হেলথ মানে আপনার সমস্ত প্রাণী এবং উদ্ভিদের যখন হেলথ ঠিক থাকবে তখন হিউম্যান হেলথ ঠিক থাকবে। আপনি যদি পোলট্রি ইন্ডাস্ট্রি বা লার্জ অ্যানিমেল ইন্ডাস্ট্রি, ক্যাটেল, এগুলোর যদি হেলথ ঠিক না থাকে তাহলে হিউম্যান হেলথ তো আপনি ঠিক করতে পারবেন না। ফলে এই ইন্ডাস্ট্রির উপরে সারা পৃথিবীতে গুরুত্ব বেড়ে গেছে এবং আমাদের দেশেও দেখুন যে প্রোটিনের ঘাটতি কিন্তু অনেক কমে গেছে। তাহলে ফিশারিজ, লাইভস্টক, তারপরে লার্জ অ্যানিমেল, এগুলোর কিন্তু আপনার স্বাস্থ্য সুরক্ষা খুবই জরুরি। আপনার একটা গরিব দেশ মানে কি, সেই গরিব দেশের তার প্রাণীরও স্বাস্থ্য গরিব, খারাপ। সেই সেক্টরটা আমাদের দেশে এখনও আমদানি নির্ভর রয়ে গেছে। আমরা যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, অ্যানিমেল ড্রাগ আর হিউম্যান ড্রাগের কিন্তু মলিকুল কিন্তু সেম, কিন্তু এটা ডোসেসের পার্থক্য হয়ে গেছে। তো এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোই এখানে আপনার নজর দিতে হবে। কিছু পণ্য আছে যেগুলো ধরেন যেমন গরুর, ক্যাটেলের হলো লেথাল ডিজিজ, যেটা মানে যে রোগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি, সেটা হলো গরুর খুরা রোগ। গরুর খুরা রোগের ভ্যাকসিন কিন্তু আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রফেসর এটা আবিষ্কার করেছিল। তার সঙ্গে ওয়ান ফার্মার আপনার ইন্ডাস্ট্রি একাডেমি ছিল, আমরা কিন্তু রেজিস্ট্রেশন পাইনি। এই যে একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে যদি সরকার যদি ইন্ডাস্ট্রির পাশে না দাঁড়ায় তাহলে ইন্ডাস্ট্রি বড় হবে না। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি করা একটা ভ্যাকসিন রেগুলেটরি ব্যারিয়ারের কারণে তারা রেজিস্ট্রেশন আলোর মুখ দেখলো না, অথচ আমদানি করা জিনিস রেডি টু ফিল নিয়ে এসে আমরা এখানে করছি। ওয়ান ফার্মা আমরাও রাশিয়ান গভর্নমেন্টের ভ্যাকসিন নিয়ে আসি, খুবই জনপ্রিয় ভ্যাকসিন আমাদের ওয়ান ফার্মার আরিয়ার ভ্যাকসিন, কিন্তু এগুলো তো আমদানি করা। আপনি দেশকে যদি স্বয়ংসম্পূর্ণ করতে চান তাহলে লোকাল ইন্ডাস্ট্রি যেটা আপনি বলছেন এটাকে করা এবং সুরক্ষিত করা এবং এটার প্রবৃদ্ধি নিয়ে আসা, এটা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। রাষ্ট্র যদি সম্পদ সৃষ্টি না করতে পারে তাহলে দারিদ্র্য বিমোচন করতে পারবে না। আমাদের 54-55 বছরের বাজেটে নানা শিরোনামে বাজেট আসছে, এক একটা মন্ত্রী মহোদয় আসছে, তিনি একটা চমৎকার শিরোনাম দিয়ে বাজেট করেছেন, কিন্তু বাজেটের অন্তর্নিহিত ভাবনাটা কি? অন্তর্নিহিত ভাবনা হলো দারিদ্র্য বিমোচন। আপনি দারিদ্র্য বিমোচন কীভাবে করবেন? আপনি বিনিয়োগ করতে হবে, মানুষের হাতে কাজ দিতে হবে। কোন কাজ দেবেন? যে ইন্ডাস্ট্রি যেখানে বিনিয়োগ করলে নিরাপদ হবে, লাভজনক হবে, সেটা কোনটা? সেটা আমাদের দেশের কাঁচামাল দিয়ে যেটা তৈরি করা সম্ভব সেটাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আর যেটা আমদানি করা কাঁচামাল নিয়ে এসে এখানে বানানো যায়, যেটা আমদানির বিকল্প পণ্য, সেটাকে গুরুত্ব দিতে হবে। সেই রকমই আপনার অ্যানিমেল ইন্ডাস্ট্রি, যেটা এই ইন্ডাস্ট্রি এবং এর যে সুরক্ষা দেওয়ার যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এটাকে সরকারের নজরে আনতে হবে। আমরা এই ভ্যাকসিন এখানে তৈরি করতে পারি, এখান থেকে রপ্তানির সুযোগ আছে। আপনার পৃথিবীর অনেক দেশ আছে, আপনার মানুষের চেয়ে সেখানে প্রাণীর সংখ্যা বেশি। আপনার অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে যত মানুষ তার চেয়ে প্রাণীর সংখ্যা বেশি। আপনার আফ্রিকায় প্রাণীর সংখ্যা বেশি। তো সেই সমস্ত দেশে কিন্তু তাদের হাহাকার রয়ে গেছে। আমাদের দেশে লো কস্ট এই শ্রম শক্তিকে কাজে লাগিয়ে যদি আমরা এটা প্রাইস অ্যাডভান্টেজ দিতে পারি, ফার্মাসিউটিক্যাল তো আপনি সুনির্দিষ্ট উৎপাদনের প্রক্রিয়া তো ভ্যালিডেটেড করা আছে, জিএমপি সার্টিফাইড। আমাদের WHO আমাদের দেশের ল্যাবরেটরিকে সে সার্টিফাই করেছে, যেটা আপনার যে ঔষধ প্রশাসন অধিদপ্তর যে ল্যাবরেটরিকে মাধ্যমে ঔষধের পরীক্ষা করে অনুমোদন দেয়, সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেড। তো তাহলে তো আমাদের এখানে উৎপাদন করা ওষুধ তো আমরা পৃথিবীর যে কোনো দেশে আমরা করতে পারবো, শুধু তাদের রেগুলেটরিটাকে আমাকে মিট করতে হবে। কেন পারছি না তাহলে? আমরা এটা একটা প্রক্রিয়া, হ্যাঁ, এটার জন্য সরকারের কোনো দোষারোপ করার কিছু নাই। ওই যে বললাম যে এটা ধরেন তাদের যে রিকোয়ারমেন্ট
তাদের চেক লিস্টে বায়ো ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। এটাও আপনার পুঁজিবাদী অর্থনীতিতে যার পুঁজি আছে সে আগায়া যাবে, এটাই হলো পুঁজিবাদীর মূল ধারণা। এবং উন্নত বিশ্বরা তারা এগুলো রেগুলেটরি রিকোয়ারমেন্টকে এমনভাবে করেছে যাতে ধরেন বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে সবাই যে ওখানে যে রেগুলেটরি মিট করে রপ্তানি করতে পারবে এটা এত সহজ না। সেই প্রক্রিয়াটা আমরা যারা বড় কোম্পানি তারা ইতিমধ্যেই করে ফেলছে, যারা মাঝারি কোম্পানি তারা এতে কিউয়ে রয়ে গেছে, এগুলো হয়ে যাবে। আমাদের সম্ভাবনাময় শিল্পের যদি আপনি ধরেন তাহলে আপনাকে অবশ্যই এই আমাদের ওষুধ শিল্পকে ধরতে হবে, সরকারকে পাশে এসে থাকতে হবে। আপনি যখনই রাষ্ট্রের সম্পদ বৃদ্ধির কথা ভাববেন তখন আপনি কিন্তু সরকারি না বেসরকারি এটা ভাবার কোনো কারণ নাই। মোট যে অর্থনীতি আমাদের ধরুন 50 লক্ষ কোটি টাকার অর্থনীতি, আমাদের সমস্ত মানুষের সেবা এবং উৎপাদিত পণ্যের মূল্য হলো বছরে 50 লক্ষ কোটি টাকা। এটাকে আপনি ধরেন 34 সাল পর্যন্ত আপনি দ্বিগুণ করতে চাচ্ছেন। 34 সাল অনেক দেরি, তাহলে 34 সালেই যদি দ্বিগুণ করতে চায় তাহলে আমাদের এই যে 8-10 বছরে আমাদের প্রবৃদ্ধি কত হতে হবে, তো প্রবৃদ্ধি কীভাবে হবে? তাহলে ইন্ডাস্ট্রির পাশে এসে সরকারকে দাঁড়াতে হবে, একটা একটা করে ধরে ঠিক করতে হবে। আমাদের দেশের যে কাঁচামাল, আমাদের ধরুন একসাথে 1 কোটি গরু জবাই হয়, এখানে যদি আপনি লেদার ইন্ডাস্ট্রি, যদি আপনি এখানে চামড়া শিল্প গড়ে না ওঠে পৃথিবীর আর কোথায় হবে? কিন্তু আমরা পারতেছি কই? আপনার চা, পৃথিবীর কয়টা দেশ আছে যারা এরকম আপনার জায়গায় চা উৎপাদন করতে পারে? আপনার এখানে ভারত আছে, শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ আছে। আপনার পৃথিবীর মানে চায়ের যে চাহিদা $1 ট্রিলিয়ন, এখানে কিন্তু আপনার বাংলাদেশ এখানে যেতে পারে, আমরা যেতে পারতেছি না। আমাদের চায়ের মধ্যে প্রোটিন পাওয়া যাচ্ছে, প্রোটিন কোথা থেকে আসতেছে? পোকা থেকে আসতেছে। তা আপনি তাহলে আবার পোকা যখন মারতেছেন তখন টক্সিক দিচ্ছেন, আবার ওখানে টক্সিক এলিমেন্ট পাওয়া যাচ্ছে। এই যে দায়িত্বের জায়গাটা সরকার এবং বেসরকারি একসাথে মিলে কাঁধে কাঁধ মিলে শিল্পায়নে, বিনিয়োগে, প্রবৃদ্ধিতে, উৎপাদন এবং রপ্তানিতে যখন একসাথে কাজ করবে তখন এই দেশটা এগিয়ে যাবে। আপনি ভিয়েতনাম দেখেন, আমাদের সমান একটা অর্থনীতির আকৃতি, তো তাদের রপ্তানি কত? আমাদের রপ্তানি আমরা $63 বিলিয়ন আমরা লক্ষ্যমাত্রা স্থির করেছি, আর তাদের $500 বিলিয়ন, আমাদের অর্থনীতির সমান হলো তাদের রপ্তানি। এই যে জায়গাগুলো, তাহলে এখানে সরকারকে অর্থনৈতিকভাবে যদি আপনি স্বাবলম্বী করতে হয় তাহলে বেসরকারি খাত বা সরকারি খাত দুটোকেই আপনার উৎপাদনে এবং লাভজনক শিল্পে নিয়ে যেতে হবে ডেফিনেটলি। কিন্তু আমরা দেখেন যে সরকারি শিল্প রুগ্ন, আপনার বেসরকারি শিল্প ট্যাক্স দিচ্ছে। এই যে বৈষম্য, যিনি রাষ্ট্রের মালিক হলো জনগণ, জনগণ যাকে পাঠিয়েছে সরকারে তার দায়িত্বটা অনেক বড়, অনেক বড়। 20 কোটি মানুষের কথা মাথায় রেখে আপনাকে আইন সাজাতে হবে, আপনার বিধিমালা বানাতে হবে। আমরা তো ধরেন এটা 200 বছর এখানে ব্রিটিশ শাসন করেছে। আপনার 1800 সালের আগে তো পৃথিবীতে কোনো দেশ ছিল না, সব ছিল সাম্রাজ্য, রাজারা যা করেছে। এবং ব্রিটিশ এখানে শাসন করার কারণে তাদের শিল্প, কলকারখানার কাঁচামাল এখান থেকে নিয়ে যায়, এখানে কোনো শিল্প হয়নি। পৃথিবীতে সর্বাধিক পরিমাণে মানুষ মারা গেছে না খেয়ে, খাদ্যের অভাবে, এবং ভারতবর্ষ কিন্তু তার মধ্যে একটি। এবং 1930 সালে যে গ্রেট ডিপ্রেশন হয়েছে, অর্থ কাগজের মূল্য হয়ে গেছে। তারপরে আপনার এই প্রায় 500 শতাব্দী থেকে 1900 শতাব্দী পর্যন্ত মানুষের যে মৃত্যু, এটা খাদ্যের অভাবে, প্লেগ, ইনফ্লুয়েঞ্জা, তারপরে স্প্যানিশ ফ্লু, তারপরে আপনার এখন তো আসলো কোভিড। এর আগে মানুষ খাদ্য এবং অসুখে বিসুখে মারা গেছে। মানুষের গড় আয়ু ছিল 35-40 বছরের নিচে। শুরু হলো কখন? যখন আপনার ইনোভেশন হলো, বিজ্ঞানের ব্যবহার হলো, কৃষিতে যান্ত্রিকরণ হলো, কৃষির শিল্পের পণ্য হয়ে গেল, এবং পুঁজিবাদী ব্যবস্থা আসলো, স্টক মার্কেট আসলো, ক্যাপিটালিজম আসলো, তখন সারা পৃথিবীর চেহারা চেঞ্জ হয়ে গেল। এক দেশ গরিব হয়ে গেল, আরেক দেশ ধনী হয়ে গেল। আমরা গরিব থেকে গেলাম। আমরা এই 55 বছরের দেশ, আমরা গরিব, আমাদের মানুষ রাস্তায় খাইতে পারে না। তাহলে এটার সংস্কারটা কি? সংস্কারটা অর্থনৈতিক সংস্কার, সংস্কারটা রাজনীতিতে আমি যাব না, অর্থনীতির সংস্কারটা এখানে জরুরি। আমাদের অগ্রাধিকার খাত ঠিক করতে হবে। আপনি কৃষি যদি ঠিক করতে না পারেন, আমাদের সংখ্যাগরিষ্ঠ ক্রেতা হলো কৃষক, কৃষকের যদি ক্রয় ক্ষমতা বাড়াতে পারি অর্থনীতির আকৃতি বড় হয়ে যাবে। আপনার শিল্পের উৎপাদিত পণ্য যদি রপ্তানি করতে পারি, আমাদের যে লোন হয়েছে বৈদেশিক মুদ্রায় যে লোন, এই লোন পরিশোধ করবেন কোথার থেকে? আপনার রপ্তানি থেকে, আপনার ডলার কোথার থেকে, আপনার রিজার্ভ কারেন্সি কোথার থেকে আসবে? আর্নিংসটা কোথায়? ওয়েজ আর্নিংস এক্সপোর্ট থেকে, 30 বিলিয়ন আর হলো আপনার এক্সপোর্ট,
তো এক্সপোর্ট আপনি 57 বিলিয়ন, 48 বিলিয়ন পোশাক, তার তো অর্ধেকের বেশি নিয়ে যায় ব্যাক টু ব্যাক র ম্যাটেরিয়ালস। তাহলে মূল আমাদের রপ্তানি হইতেছে ধরেন 20 বিলিয়ন তো হবে না, এটা আমি হিসাব করে বলে দিতে পারবো, এটা আপনার 12-13 বিলিয়ন হবে। আর আমাদের শ্রমিক ভাইয়েরা এবং আমাদের যে শ্রমিক ভাইয়েরা থাকে, আমরা তাদের কিন্তু তার যে মূল্য, সেই মূল্য সুবিধা পাচ্ছি না। এটা আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে, এখানে স্কিল ডেভেলপ করে স্কিল পিপলকে পাঠাতে হবে। আমার হিউম্যান রিসোর্সই আমার হলো ক্যাপিটাল, হিউম্যান রিসোর্স ক্যাপিটাল, এটাকেও আমি রপ্তানি করতে কিন্তু পারি। একটা বিষয়, আমি যেহেতু স্থানীয় শিল্প নিয়ে একটু আপনার সাথে কথা বলবো ভাবছিলাম, সে কারণে জিজ্ঞেস করি। বিদেশি বিনিয়োগের গ্রোথ আমাদের দেশে 39%-এর মতো গত অর্থ বছরে, কিন্তু এটার একটা বড় অংশই বিদেশি বিনিয়োগ এসেছে যারা এক্সিস্টিং বিদেশি বিনিয়োগকারী ছিল তাদের রিফাইন্যান্সিং থেকে। নতুন বিদেশি বিনিয়োগ নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু আসেনি, তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সুবিধা দিয়ে নিয়ে আসতে চাচ্ছি, কারণ আমাদের ফরেন ইনভেস্টমেন্ট দরকার, কোনো ডাউট নেই। কিন্তু ফরেন ইনভেস্টমেন্টের পাশাপাশি লোকাল এন্টারপ্রেনার বা লোকাল ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং সেক্টর যারা আছেন আপনারা, তারা বিদেশি ইনভেস্টমেন্টের সুবিধার তুলনায় কতটা সুবিধা বা কি বলবো সাহায্য পাচ্ছেন? আমাদের বিনিয়োগের সাথে যেটা সম্পর্ক, সেটা হলো আপনার বিনিয়োগকে নিরাপদ করে দিতে হবে, ব্যুরোক্রেসি কমাতে হবে। এর সাথে ব্যাংকের রেট অফ ইন্টারেস্টের সম্পর্ক আছে, এর সাথে এক্সচেঞ্জ রেটের সম্পর্ক রয়ে গেছে, মুদ্রাস্ফীতির সম্পর্ক আছে। এটা অর্থনৈতিক স্থিতিশীলতার পূর্ব শর্ত হলে এই যে 3-4টে যেগুলো বললাম, এগুলো যখন আপনার ঠিক হবে, তখন বিনিয়োগকারী দেশীয় এবং বিদেশি অটোমেটিক্যালি আসবে। আপনি যে 39% যেটা বলেছেন, আপনার একের যদি আপনার 2 করেন, ডাবল করেন, তাহলে এটা তো 1 থেকে 2 হয়েছে, আপনার সংখ্যাটাই ছোট, তার উপরে 39% কিন্তু খুবই অতাৎপর্যপূর্ণ একটি সংখ্যা। বিনিয়োগ আমাদের এখানে আসে নাই। বিনিয়োগ আসার জন্য আমি সবসময় বলি, বার্ডস অ্যান্ড পন্ডস থিওরি বলে একটা থিওরি আছে, মানে কোন পুকুরে কোন পাখি আসবে এটা পুকুরের মালিক ঠিক করে না, ওই পুকুরের পরিবেশই বলে দেয়। জাহাঙ্গীরনগরে পাখি আসে আবার চলে যায়, বিনিয়োগকারীরাও ঠিক ওরকম পাখির মতো। আপনি যদি পরিবেশ করে দিতে পারেন, আপনি অগ্রাধিকার খাত যদি ঠিক করে দিতে পারেন, যদি এমন সিদ্ধান্ত নেন যে আমাদের আমদানি যেটা রপ্তানির জন্য হবে সেটাতে কোনো কোশ্চেন নাই, আমদানি যেটা হবে, আমদানির বিকল্প যেটা উৎপাদন হবে সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই, প্রযুক্তি যেটা আসবে সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই, যেটা গবেষণার উপকরণ আসবে সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। এই যে 4-5টা বললাম, আপনি গবেষণার রিয়েজেন্ট আপনি দেখেন, এগুলো উচ্চ দামে উচ্চ শুল্ক রাখা হয়েছে। তারপরে ধরুন যখন আপনি যে পণ্য আপনার আমদানি করছেন রপ্তানির জন্য, সেটাতে অত ব্যারিয়ার থাকার দরকার নেই। তো এগুলোকে একটা একটা করে আমাদের হতে হবে। তবে আমরা যতটা নেতিবাচক কথা বলছি, আমাদের দেশ কিন্তু এগিয়ে আসছে একেবারে। যদি আপনি আমাদের দেশের নিম্ন আয়ের 20% মানুষকে যদি আপনি এক জায়গায় রাখেন, আর পার্শ্ববর্তী দেশের বড় দেশের 20% নিচের মানুষ যদি এক জায়গায় রাখেন, দেখবেন যে আমাদের দেশের মানুষের যে মানবিক যে জায়গাটা, যেটা মানবাধিকার, সেটা কিন্তু তুলনামূলকভাবে ওই সমস্ত দেশের চেয়ে বেটার অবস্থায় আছে। এবং এই 20%-এর সাথে ওপরের যে 20%, তার মধ্যে যে পার্থক্য, আপনি একটা পুঁজিবাদী রাষ্ট্রের আমেরিকার যদি দুটোর পার্থক্য দেখেন, তাহলে আসমান আর জমিন। আর আমাদের যে পার্থক্যটা আছে, এটা কিন্তু আমরা এখনও রিপেয়ার করতে পারবো, আমরা এখনও শেষ হয়ে যায়নি। আমাদের সেই মনোবল আছে, সক্ষমতা আছে। দরকার হলো পুঁজিকে নিরাপদ করে দিতে হবে, বেসরকারি খাতকে রাষ্ট্রের মনস্তাত্ত্বিকভাবে মনে করতে হবে এটা সরকারি খাত। আপনার 200 বছরের যে ব্যুরোক্রেটস, যেটা সেই ব্যুরোক্রেটিক ধারণা, ব্রিটিশ যে ধারণায় দেশ চালাইছে, এবং এখানে দুর্ভিক্ষে কি পরিমাণ মানুষ মারা গেছে, এটা আপনি ইতিহাস ঘাটলে বুঝবেন যে এই দেশে ব্রিটিশরা কেন শিল্প প্রতিষ্ঠান করবে, করে নাই, হয় নাই। তারা ব্যুরোক্রেসিটা শিখিয়েছে, সেই ব্যুরোক্রেসি আমাদের প্রো পিপল ব্যুরোক্রেসিতে নিয়ে যেতে হবে। সেটা হলো পলিটিশিয়ানদের কাজ, এটা কোনো ব্যবসায়ীদের কাজ না। আপনি অহেতুক ব্যবসায়ী এবং ব্যুরোক্রেটসকে দোষ দিয়ে দেশের অর্থনীতিকে আপনি এটা ভুল দিকে নিয়ে যাওয়ার কোনো কারণে, এটা রাজনৈতিক নেতার অর্থনৈতিক দর্শনই হলো একটা দেশের অর্থনীতি এবং রাজনীতি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে আরেকটা বিষয় নিয়ে আমার খুব, যখন আমি পড়াশোনা করছিলাম এই এপিসোডের আগে, তখন আমি দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি প্রসঙ্গে যদি আবার ফিরে আসি, যে আমাদের সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রি বা সাপ্লিমেন্ট ফুড ইন্ডাস্ট্রি, হ্যাঁ, আমি দেখতে পেলাম যে সাপ্লিমেন্টারি ফুড, প্রোটিন, ভিটামিন, আরও যে ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, হঠাৎ করে সেটার একটা বড় বাজার তৈরি হয়েছে। কারণ ধারণা করা হচ্ছে যে কোভিডের পর থেকে মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে এই ধরনের ইন্ডাস্ট্রিতে বা এই ধরনের প্রোডাক্টের দিকে বেশি মনোনিবেশ করছে। ওষুধের বাইরে এই ধরনের প্রোডাক্ট উৎপাদনে আসলে বাংলাদেশ কনসেন্ট্রেট করতে পারে কিনা?
আপনি যেটা বলছেন, আপনি তো পড়াশোনা করে বলছেন, এটা হলো আরেকটা ভবিষ্যৎ, আমাদের আরেকটা ইন্ডাস্ট্রি, নিউট্রিসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং হলো এই ফুড সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রি। মানুষের যখন ক্রয় ক্ষমতা বাড়বে তখন সে তার জীবনীটাকেও বড় করতে চায়, ফলে তখন তার লাইফস্টাইল প্রোডাক্ট, যেমন ধরেন এখন ক্রনিক ওয়েট ম্যানেজমেন্ট, যারা দীর্ঘদিন ধরে ওবিসিটি, পৃথিবীতে প্রায় আপনার 85-100 কোটি মানুষ আছে যারা হলো একদম স্ট্রেট ওয়ে ওভারওয়েট। আপনি তো হবেন না, আমি যে ওভারওয়েটে আমি আছি, একটু ওভারওয়েট, হ্যাঁ। আমি যে জায়গায় আছি এটাকে ওভারওয়েট ধরা যাবে না, কিন্তু একবারে ক্রনিক যারা ওয়েট ম্যানেজমেন্টের জন্য একটা নতুন ড্রাগ তৈরি হয়েছে। এটা কিন্তু ড্রাগ, এটা ফুড সাপ্লিমেন্ট না। এটার একটা অনেক বড় বাজার তৈরি হবে, যে মানুষ তার শরীর ফিট থাকতে চায়, তার জীবনী পথ পরিক্রমা বড় করতে চায়। আপনি দেখলেন না যে পুতিন এবং হলো মিস্টার শি দুইজনে বৈঠক করেছে, তার লাইফকে 150 বছর কিভাবে নিয়ে যায়, এগুলো গবেষণা চলছে। এটা আপনার আলোচনার একটু বাহিরে, সেটা হলো আপনার সেল থেরাপি, এক ধরনের ট্রিটমেন্ট আসতেছে যার মধ্য দিয়ে আপনার জীবনী লম্বা জীবন হবে। এগুলো আপনার ইসলামিক বা ধর্মীয় ধারণার সাথে সাংঘর্ষিক ভাবার কোনো কারণ নেই, এটা বিজ্ঞান তারা করেছে, প্রমাণিত হয়েছে। আর ফুড সাপ্লিমেন্ট যেটা বলেছেন সেটা হলো মানুষের ওই একই কারণে, যে মানুষ তার ক্রয় ক্ষমতার সাথে তার বাইং বিহেভিয়ার পরিবর্তন হয়ে যায়। মানুষের বিহেভিয়ার আসে তার ইন্ট্রিনসিক নিড থেকে, তার একদম মনের গভীরে পতিত যে চাহিদা, সেখান থেকে তার বিহেভিয়ার আসে। বিহেভিয়ার মানে তার অ্যাক্টিভিটিস, সে কি কিনবে, কি খাবে, সেটা তার ক্রয় ক্ষমতার সাথে সম্পর্কিত। আপনি উন্নত দেশের মানুষের চেতনা, চিন্তা এবং তার ফুড স্টাইল, লাইফস্টাইল অনুন্নত দেশের মানুষের সাথে মিলবে না, কিন্তু এটা পরিবর্তন হয়। কালচার হলো একটা ডাইনামিক জিনিস। যে জিনিস আমেরিকাতে তৈরি হয়েছে আজকে, সেটা বাংলাদেশে আসতে সর্বোচ্চ 5 বছর লাগবে, কিন্তু আসবেই। আবার বাংলাদেশে যেটা তৈরি হয়েছে সেটাও পৃথিবীর কোনো না দেশে একটা সময় পরে এটা স্থানান্তরিত হয়ে যাবে। এই যে ডাইনামিক কালচারের মধ্য দিয়ে একটা নতুন লাইফস্টাইলে এগুলো প্রোডাক্ট চলে আসছে, এটার অনেক বড় ভবিষ্যৎ আছে বাংলাদেশে, এবং এটা যেতে হবে এখানে। কারণ আপনি ড্রাগের যে সুনির্দিষ্ট গবেষণা করে যত কিছু তথ্য উপাত্ত দিয়ে আপনি অনুমোদন নিতে হয়, এই নিউট্রিসিউটিক্যাল এবং হলো এই ফিট সাপ্লিমেন্টে অত লাগে না, ওটিসির মতো। আর নর্থ আমেরিকার কনজামশন কিন্তু সারা ওয়ার্ল্ডের যত আপনার এই ঔষধ যেগুলো খাচ্ছে, এই যে নিউট্রিসিউটিক্যাল ফুড সাপ্লিমেন্ট, এটা ওদের ওখানেই আপনার প্রায় 30-35 ভাগের মতো। তার মানে তারা একটা বড় বাজার তৈরি করে, বড় বাজার তৈরি হয়ে গেছে। আপনি কানাডায় যান, আপনি আমেরিকায় যান, আপনি দেখবেন যে ওখানে বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোরগুলোতে অজস্র রকমের ফুড সাপ্লিমেন্ট আছে। আপনার মেমোরি ঠিক করে দেবে, আপনার এটা ঠিক করবে, ওখানে বলা আছে, কিন্তু কোনো ক্লিনিক্যাল ডেটার দ্বারা এটা ভ্যালিডেটেড করা নেই। মানুষ তার বিশ্বাস থেকে নিচ্ছে, ফলও পাচ্ছে, কারণ আছে তো ওর মধ্যে আপনার তো এলিমেন্ট যেগুলো মানুষের শরীরের ভেতরে যেগুলো অত্যাবশ্যকীয় উপাদান, সেগুলো ওখানে আছে। এটার একটু প্রেসক্রিপশন থাকা উচিত না, বা এক ধরনের ইনস্ট্রাকশন এটা হয়ে যাবে। এটা যখনই ধরেন, এখন তো পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রি শুরুতে আপনার এই ব্যাঙের ছাতার মতোই হয়। বাংলাদেশেও আপনি দেখবেন যে যেগুলো একবার শুরু করতেছে, যেমন আমাদের দেশের কীটনাশক, আপনার হাজার হাজার, ধরেন চায়না এবং ইন্ডিয়া মিলে যতগুলো আছে বাংলাদেশে তার চেয়ে বেশি, কিন্তু এটা থাকবে না। এটা আপনার হলো সময়ের মধ্যে দিয়ে পারফেকশনে চলে যাবে। এটা তখন আইন আসবে, বিধি আসবে, নিয়ন্ত্রণ আসবে, শুরুতে এইভাবেই হয়। আমি বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, আপনিও জানেন এটা আমাদের ইয়াং জেনারেশন পাঠায়। প্রশ্নগুলো শুরু করছি। প্রথম প্রশ্ন, তারা জানতে চায়, আপনাকে যদি ফার্মাসিউটিক্যালসের বাইরে অন্য কোনো পেশা বা ব্যবসায় যেতে বলা হয়, আপনি কোনটা বেছে নেবেন এই মুহূর্তে? ফার্মাসিউটিক্যালের বাইরে আমাদের কৃষি সেক্টরটা অনেক সম্ভাবনাময়, যেটা আমাদের এখন আনএক্সপ্লোর রয়ে গেছে। আপনি সেটা নিয়ে কাজ? আমি সেটা নিয়ে কাজ করছি এবং করতে চাই, এটা আরো বড় করে করতে চাই। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সবচেয়ে শক্তিশালী দিক কোনটাকে মনে হয় আপনার? বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শক্তিশালী দিক হলো যে আমাদের যে জনশক্তি যেটা আছে, এই জনশক্তিকে কাজে লাগিয়ে আমরা যদি স্কিল তৈরি করতে পারি, আমরা তো ইতিমধ্যেই পৃথিবীর 10টা উৎপাদনকারী দেশের মধ্যে চলে এসেছি, এটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বাংলাদেশের পরিচয় হতে পারে ফার্মাসিউটিক্যাল কোম্পানির দেশ হিসেবে। 3 নম্বর প্রশ্ন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় পরিবর্তন কোথায় আসবে? এটা সবচেয়ে বড় পরিবর্তন আসবে, মাল্টিনেশনাল কোম্পানিগুলো আমাদের দেশে ঢুকে যাবে। আমাদের যারা ইনফ্রাস্ট্রাকচারে যারা আমরা বিনিয়োগ করিনি, তাদের জন্য সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে। নতুন প্রযুক্তির সঙ্গে যদি আপনি অ্যালাইন না থাকেন, তাহলে এই যে 287টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, এটা এর মধ্যে অর্ধেকের বেশি ঝরে যাবে। যারা ইনভেস্ট করবে R&Dতে, ইনফ্রাস্ট্রাকচারে, তারা সার্ভাইভ করবে।
চিন্তার বিষয়। চতুর্থ প্রশ্ন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের পরবর্তী সবচেয়ে বড় গ্রোথ মার্কেট বা সম্ভাবনাময় বাজার কোন দেশে? বায়োটেক প্রোডাক্ট, বায়োটেক আর সম্ভাবনাময় বাজার হলো আপনার 3 ধরনের দেশ আছে, হাইলি রেগুলেটেড, মডারেটলি এবং হলো আপনার লেস রেগুলেটেড। আমরা লেস রেগুলেটেডকে আমরা টার্গেট করে লো প্রাইসে আমরা দিতে পারি, কিন্তু মডারেটলি যে কান্ট্রি যেগুলো রেগুলেটেড যেগুলো সেগুলোকে টার্গেট করে আগায় কোন গেলে কোন দেশ একটু যদি আইডিয়া দেন। এটা যেমন ধরুন হলো আপনার মধ্যপ্রাচ্যের মধ্যে আপনার সৌদি আরব তো হাইলি রেগুলেটেড, আপনার ইউরোপের অনেক দেশ আছে, বিশেষ করে আপনি ধরেন আমেরিকা, নর্থ আমেরিকার কনজামশন অনেক বেশি, এটা হাইলি রেগুলেটেড। এখানে কিছু কোম্পানিকে ফোকাস করতে হবে যাদের সক্ষমতা আছে, যারা ধরেন ওর নিচে যেগুলো আছে, যেমন ধরেন এদিকে অস্ট্রেলিয়া আছে, ইউরোপের অনেক দেশ আছে, আপনার রাশিয়া এবং রাশিয়ার পূর্ব ইউরোপের যেগুলো দেশ আছে এগুলোতে রেগুলেটর অত ব্যারিয়ার নাই, এগুলোকে টার্গেট করে আগায় যেতে হবে। ওকে, পরের প্রশ্ন 5 নাম্বার, ফার্মা ইন্ডাস্ট্রিতে আজকের তরুণদের সবচেয়ে বেশি কোন দক্ষতা দরকার কাজ করতে হলে? এটা আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হলো আপনার ইঞ্জিনিয়ারদের কাজ, ফার্মাসিস্টদের কাজ, কেমিস্টদের কাজ। এই 3টা প্রফেশনের ছেলে মেয়েদেরকে এখানে অনেক বড় কিছু করার সুযোগ আছে। যদি কোন দক্ষতা লাগবে তাদের, এখন স্কিল কোনটা লাগবে? তার দক্ষতা হলো তার R&D গবেষণা করা, যে নতুন মলিকুল যেগুলো আসছে। এখন হলো তথ্য প্রযুক্তির যুগ, আপনার যার কাছে আগে ইনফরমেশন থাকবে সে আগায় যাবে। ইনফরমেশন টেকনোলজিকে ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যালাইন করে দিতে হবে, তাহলে এই ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। ইনফরমেশন ইজ এভরিথিং নাও, নট অ্যাটিটিউড ইজ এভরিথিং। এখন আপনি এখনকার একজন তরুণ কর্মীর মধ্যে অভিজ্ঞতার বাইরে কোন গুণটি সবচেয়ে বেশি খোঁজেন? আমি খুঁজি হলো যার টেনেসিটি আছে কাজের প্রতি, মানে সমস্ত কল্যাণের মূলে হলো ধৈর্য, প্যাশেন্স, হিয়ারিং, ধরে লেগে থাকা, ধরে থাকা। আমাদের নতুন প্রজন্মের মধ্যে এই ক্যারেক্টার বিল্ড করতে হবে। আপনি অধৈর্য হলে হবে না, আপনাকে লেগে থাকতে হবে। এই কালচারটা, এটা জাতি থেকে জাতির মধ্যে পার্থক্য হয়ে যায়। আপনি জাতিকে কিভাবে তৈরি করেছেন, যদি 1 নম্বর বলেন আপনার এডুকেশন যদি ঠিক না করেন, আপনার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে আপনার কোম্পানিতে কন্ট্রিবিউট করতে পারবে না। আপনার গোড়ায় হাত দিতে হবে, তার মনস্তাত্ত্বিকটা ঠিক করে দিতে হবে, তার কার সাথে কি বিহেভিয়ার করতে হবে, রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব কী, একজন বিনিয়োগকারীর প্রতি তার দায়িত্ব কী। এই যে দায়িত্বের জায়গাটা, এটা হলো ঠিক করার দায়িত্ব হলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আমরা এই জায়গায় পিছিয়ে আছি। তা আমি একজন এন্টারপ্রেনার হিসেবে আমি বলবো যে লেগে থেকে ধৈর্য ধারণ করে কাজ করা, দেশের জন্য ফাইনালি চিন্তা করা, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। 7 নাম্বার, একজন এমডি হিসেবে বা বস হিসেবে আপনি যখন কঠিন সিদ্ধান্ত নেন, আপনি কোনটার উপর বেশি নির্ভর করেন, ডেটা নাকি এক্সপিরিয়েন্স? না, কঠিন সিদ্ধান্ত যখন আপনি অর্গানাইজেশন চালাবেন তখন একটা পর্যায়ে আপনাকে টাফেস্ট ডিসিশন নিতেই হবে, যেটা আপনার কখনোই হচ্ছে না। আপনার তো ধরেন একটা ইন্ডাস্ট্রি যারা বিজনেসে পড়াশোনা করছে, আপনার জানা আছে আপনি কোন স্টেজে আছেন, কোন স্টেজে কোন সিদ্ধান্ত নিতে হয়। আপনি যদি গ্রোথ স্টেজে থাকেন আপনাকে বিনিয়োগ করতে হবে, আপনি যদি ডিক্লাইন ফেজে থাকেন আপনাকে টাফ ডিসিশন নিতে হবে, আপনি যদি ক্যাশ কাউ মুডে থাকেন যে আপনার সাপ্লাই দিলেই হবে, আপনাকে মেনটেন করতে হবে। কিন্তু আপনি কোনটা নিয়ে ডিসিশন নেন, ডেটা নাকি এক্সপিরিয়েন্স? না, আমি মনে করি যে ডেটা ড্রিভেনটাই হলো আপনাকে সঠিক করবে, সেখানে আপনার বায়াসনেসের কোনো ব্যাপার নাই। আপনার ডেটা বলে দেবে যে আপনি কোন দিকে যাবেন। 8 নম্বর প্রশ্ন, ব্যবসায় আপনার এমন কোনো অভিজ্ঞতা, মানে এমন কিছু মনে হয় কি না যে কোনো একটা এক্সপিরিয়েন্সে বা ফেজে যদি ফিরে যাওয়া যেত তখন আসলে এই জায়গাটা সংশোধন করতাম নিজের, এমন কোনো ভাবনা চোখে পড়ে যে নিজের এই বয়সে এই ভাবনাটা যদি করতাম তাহলে ভালো হতো? না, আপনার সবার শেষে হলে দেশ এবং সবার ওপরে হলে দেশ। আপনি যখন দেশ ভাবনা আপনার ভেতরে থাকবে, সেটাকে ধারণ করে আপনি আগায় যাবেন। আপনি যে কাজ করছেন সেটাই যদি সঠিকভাবে করেন, এটাই হলো আপনার দেশের জন্য। মানে আপনি আপনার নিজের কাজটা আরেকটু পারফেক্টলি করতে চাইতেন যদি সুযোগ পেতেন? হ্যাঁ, পারফেক্টলি, অবশ্যই। পারফেকশনে না যেতে পারলে তো আপনার উৎকর্ষে যেতে পারবেন না। ফের এনাফ। পরের প্রশ্ন, কিভাবে ভালো নেতৃত্ব তৈরি হয়? লিডার মানে হলো যে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, তাকে বলে লিডার। গুড লিসেনার ইজ এ গুড স্পিকার, গুড স্পিকার ইজ এ গুড কমিউনিকেটর, গুড কমিউনিকেটর ইজ এ গুড লিডার, অ্যান্ড হি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু মেক দ্য পিপল ইউনাইটেড টুয়ার্ডস হিজ গোল ইন দ্য মোস্ট শর্টেস্ট পসিবল টাইম, ইন দ্য মোস্ট ইকোনমিক ম্যানার। লিডারের কাজ হলো পিপলকে ইনফ্লুয়েন্স করে টুয়ার্ডস গোলে নিয়ে যাওয়া, ঐক্যবদ্ধ করা। লিডার কখনো ডিভাইডেড করে না। আপনার রাষ্ট্রের যখন জনগণ ডিভাইডেড হয়ে যাবে তখন অবধারিতভাবে অর্থনীতি ডিক্লাইন করবে এবং রেগুলেশন হবে, সিভিল ওয়ার হবে, ফাইনালি একটা নতুন ধারণার রাষ্ট্রকে এক থাকতে হবে, নাগরিককে ঐক্যবদ্ধ করা রাজনৈতিক নেতাদের কাজ। খুব ভালো ফিলোসফি। একদম শেষ প্রশ্ন র্যাপিড ফায়ারের, আপনি যদি
কিছু সময়ের জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পেতেন, আপনি সবার আগে কোন কাজটি করতেন? আমি সবার আগে ব্যবসায়ীদেরকে নিয়ে আমি বসতাম এবং তাদের প্রত্যেকটা সমস্যা মন দিয়ে শুনতাম। শোনার পরে এটা লফুল ওয়েতে কীভাবে সলিউশন হতে পারে সেটা আমি করতাম। কারণ ব্যবসায়ীদের জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আপনার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যবসায়ী না। আপনার সরকারকে প্রতিষ্ঠাই করা হয়েছে, যেহেতু সরকার হলো জনগণের রাষ্ট্রের মালিক, তাদের প্রতিনিধি হলো রাজনৈতিক নেতা, তাদেরকে সহযোগিতা করার জন্য সরকারের কিছু মেশিনারিজ দেওয়া আছে। তার দৃষ্টিভঙ্গির জায়গাটা ঠিক করতে হবে। আমরা যতটুকু এগোইছি সেটার কারণ যদি থেকে থাকে আমাদের আইন কানুন বিধিবিধান, আমরা যতটুকু পিছিয়ে আছি সেটার কারণও হলো ব্যুরোক্রেসি এবং আইন কানুনগুলো সঠিক নাই। রিপাবলিক কাকে বলে? যার দেশের পক্ষে যার আইন করার ক্ষমতা আছে যে রাষ্ট্রের, সেটাকে বলে হলো গণপ্রজাতন্ত্রী। আর যিনি অন্যের হয়ে রাষ্ট্রের আইন তৈরি করে তিনি হলো ডিপ স্টেটের কাজ করতেছে। তা আমাদেরকে ভাবতে হবে যে আমার রাষ্ট্রের জন্য কোন আইনটা দরকার এবং কোনটা আমার দেশের জন্য ঠিক নাই। আমরা যে প্রায় $100 বিলিয়ন ইম্পোর্ট করি 55 বছরে, আমরা এই তালিকার মধ্যে থেকে তো আমরা 20% বাদ দিতে পারি, যেটা এখানে উৎপাদন করা সম্ভব। সেটা আমি কেন আমদানি করে নিয়ে আসব? এই রাষ্ট্র ধারণার মধ্যে যখন অর্থনৈতিক এই দর্শনটা ঠিক করবে, তখনই আপনার রাষ্ট্র চালাতে গেলে রাষ্ট্রের একটা অর্থনৈতিক দর্শন ঠিক করতে হবে। আমাদের বর্তমানে যে জনাব মুস্তাফিজুর রহমান, র্যাপিড ফায়ার আমরা একটু দ্রুত উত্তর নিব। জি। হ্যাঁ, আমরা এই আলোচনাতে এখন আর ঢুকবো না, কিন্তু তরুণদের আরো কিছু প্রশ্নের উত্তর নেওয়া জরুরি, কারণ আমরা খুব বেশি সময় পাবো না, আর দুটো প্রশ্ন করতে পারবো। সেটা হচ্ছে যে আপনি যে তরুণ কেমিস্টদের কথা বলছেন, ইঞ্জিনিয়ারদের কথা বলছেন বা ফার্মাসিস্টদের কথা বলছেন, তারা দুটি প্রসঙ্গ এনেছে। একটা প্রসঙ্গ হচ্ছে যে বাংলাদেশে যখন তারা কাজ করতে চায় তারা দেখে যে তাদের রিকগনিশন তারা সেই অর্থে পায় না। ইভেন একটা ওষুধের দোকানে একজন ফার্মাসিস্ট রাখা জরুরি, এই রিয়েলাইজেশনটাও অনেকের ভিতরে কাজ করে না, এটা তাদের ভিতরে এক ধরনের আক্ষেপ, এই জন্য তারা একটু বিদেশমুখী হয়ে যাচ্ছে। লোকাল ইন্ডাস্ট্রিতে আপনি বলছেন যে অনেক বড় পরিসরে কাজ করার সুযোগ আছে, এই ইয়াংদেরকে দেশে ধরে রাখবেন আপনি কি বলে? এটা হলো তাদের কেরিয়ার প্রোগ্রেশন স্কোপ তৈরি করে দিতেই হবে, না হলে এরা যদি চলে যায় তখন এখানে আমরা যারা থাকবো আমরা বিপদে পড়ে যাব। তাদের যে স্বপ্ন যেটা আছে, তাদের যে ড্রিম, সেই ড্রিমের সাথে অ্যালাইন করে প্রবৃদ্ধি যদি আনা যায়, এটা ওই ঘুরে ফিরে একই কথায় আসে। আপনি যদি অর্থনীতির আকৃতিটা বড় করতে পারেন, আপনি যদি উৎপাদন বাড়াতে পারেন, রপ্তানি বাড়াতে পারেন, তাহলে তো আপনি প্রবৃদ্ধি থেকে আপনার সঞ্চয় হবে, ভোগ হবে এবং আপনার যে কর্মচারী কর্মকর্তা আছে তাদের জীবনযাত্রা সমৃদ্ধশালী হবে। এটা কিন্তু প্রবৃদ্ধির সাথে সম্পর্ক। অর্থনীতিকে বড় করতে হবে। কিন্তু তারা কি করবে? এটা তো হতাশ। তাদেরকে আমি একজন এন্টারপ্রেনার হিসেবে বলবো যে আপনারা ধৈর্য ধারণ করতে হবে। যে কাজে ঢুকেছেন আপনার নিজস্ব দক্ষতা যোগ্যতা, আপনি কি নিলেন কি দিলেন এই হিসাবটা করেন কখনো, এটা করতে হবে। এবং সবার শেষে আমরা দেশের জন্য কাজ করতেছি এই ধারণাটা নিয়ে কাজ করতে হবে। এই দেশ ঘুরে দাঁড়াবে। এ দেশের আমাদের যেহেতু অনেক যুব সমাজ আছে, পৃথিবীতে এমন কোনো দেশ আর একটাও পাওয়া যাবে না যার 64% শ্রমশক্তি বাজারে আছে, যাদের বয়স হলো আপনার হলো তার কর্মক্ষম মানুষের সংখ্যা 64%, এরকম দেশ পাবেন না। আগামী 20 বছর পরে তো এই শ্রমশক্তি আর আমাদের থাকবে না। এটা তো আপনার বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাবে। তখন দেখবেন প্রতি 4টা বাড়ির মধ্যে 3টা বাড়িতেই বয়স্ক মানুষ বিছানায় পড়ে আছে। 20 বছর পরে দেখবেন আরো এক ধরনের অর্থনীতি তৈরি যাবে। তাই এটাকে রাইট টাইম আমাদের অর্থনীতিকে ঠিক করার। যদি তাই হয়ে থাকে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে 10 বছর পরে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন? 10 বছরে আমরা যদি এগুলো ঠিক করে দিতে পারি, কারণ এটা এমনই একটি পণ্য যে মানুষের, এটা মৌলিক অধিকার না, এটা মানব অধিকার, এটা অনেক বড় জায়গায় চলে যাবে। আমরা মনে করতেছি যে আগামী 5 বছরের মধ্যে আমাদের যে রপ্তানি যেটা আছে এটা প্রায় 3 গুণের কাছাকাছি যাবে 5 ইয়ার্সের মধ্যে। এবং $1 ট্রিলিয়ন অর্থনীতির যে স্বপ্ন দেখছেন মাননীয় অর্থমন্ত্রী 34 সালের মধ্যে, এই অর্থনীতি প্রবৃদ্ধির মধ্যে ফার্মাসিউটিক্যাল এগিয়ে থাকবে। নিঃসন্দেহে আমরাও তেমনটি আশা করি। জনাব মুস্তাফিজুর রহমান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে দর্শক শ্রোতা যারা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের যেই তরুণদের কথা বললেন না জনাব মুস্তাফিজুর রহমান, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা, অর্থাৎ জনসংখ্যার একটা মূল অংশ তরুণ, সেই তরুণদেরকে এখনকার আমি স্ট্যাটিস্টিক্স দেখছিলাম কাজে লাগানো সম্ভব তাদের সক্ষমতা অনুযায়ী 2040 সাল পর্যন্ত, অর্থাৎ আমাদের হাতে সময় আছে আর 14 বছরের মতো। 14 বছরও নেই, আর একটু কম আছে। এই 13-14 বছরের ভিতরে ইয়াং জেনারেশনের ওয়ার্কফোর্সকে কাজে লাগিয়ে যত সেক্টরের গ্রোথ আমরা দেখতে চাই বাংলাদেশে সেটি করে ফেলতে হবে, না হলে আবার জনসংখ্যায় বৃদ্ধদের পরিমাণ বেড়ে যাবে, তখন ওয়ার্কফোর্স পাওয়া যাবে না।
এই সময়টাকে আসলে আমরা কাজে লাগাতে পারছি। এই হট সিটে এসে যারা যারা এই বসেন তারা কিন্তু প্রত্যেকে তাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান। তৈরি পোশাকের পরে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটা বড় গ্রোথ আছে এবং সেখানে যে অনেক ভ্যারিয়েশন এবং ডাইমেনশন আনার সুযোগ আছে, সেটিও কিন্তু জরুরি। রাজনৈতিক হিসাব মিলাতে মিলাতে আমরা আসলে আমাদের ইন্ডাস্ট্রি বা আমাদের অর্থনীতি, আমাদের ইয়াং জেনারেশন গড়ার যে কার্যক্রম, সেটাতে আমরা কিছুটা পিছিয়ে পড়ি। আশা করি এখন যেহেতু বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে আবির্ভূত হয়েছে, এই কাজটায় একটু গতি বাড়বে। যারা উদ্যোক্তা পুরনো আছেন, যারা নতুন উদ্যোক্তা হিসেবে আসতে চান, যারা পেশাজীবী হিসেবে আসতে চান, তারা আসলে তাদের ক্যারিয়ার বলি বা তাদের দেশের প্রতি মমত্ববোধ থেকে তাদের যে দেশের অর্থনীতিকে গড়ে তোলার যে ভাবনা, সেটাকে আরো সুদৃঢ় করার সময় কিন্তু এখনই। আশা করি যারা নীতি নির্ধারক তারা সেটি ভেবে দেখবেন, যাতে পরে আক্ষেপ করতে না হয় যে অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।